সময়টা তখন 1960 থেকে 80-র দশক। আমাদের বেড়ে ওঠাটা এই সময়। নিরুত্তাপ নিস্তরঙ্গ এক জীবন কাটছিল আর 5টা মফস্বল জনপদের মতোই। আমাদের এই জীবনের সাথে এমন বেশ কিছু চরিত্র অঙ্গাঙ্গিনভাবে জড়িয়ে আছে, তদানীন্তন ভাটপাড়ার কথা বলতে গেলে তাদের উল্লেখ না করলেই নয়। আমার বয়সী ভাটপাড়া নিবাসী যারা আছেন তাদেরও পুরনো স্মৃতি কিছুটা উস্কে দিতে পারবো এই গল্পে। সামনে পুজো আসছে, তাই ভাবগম্ভীর কোনো বিষয় না ঢুকে আজ বলি সেই চরিত্রদের কথা। নমস্কার, আমি সুদীপ্ত চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল আখ্যানের একটি নতুন পর্ব নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আসন্ন শারদ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের শৈশবের কিছু হারিয়ে যাওয়া মানুষ ও তাদের পেশা বা জীবিকার কথা। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আপনাদের মনে হতে পারে, আজ আবার পুরনো কাসুন্দি ঘাটার কি হলো? কিন্তু সত্যিই কি তাই? একটা পুরো প্রজন্ম জানতেই পারল না কত অল্পে তখনকার বাচ্চাদের জীবন রঙিন আনন্দময় করে তুলত এইসব চরিত্ররা। প্রথমেই শুরু করা যাক আমাদের সময় চুল কাটার গল্প দিয়ে। তখনও যৌথ পরিবারের মানসিক বাঁধন থেকে বেরোনো যায়নি। প্রতি রবিবার দিন করে একজন আসতেন সীতারাম বলে, হয়তোবা উত্তরপ্রদেশ বা বিহারের ভূমিপুত্র ছিলেন। উনি আসা মানেই বাড়ির বাইরের উঠোনে অন্তত জনাদশেক বিভিন্ন সাইজের বাচ্চার লাইন পড়ে যেত। তারপর শুরু হতো জ্যাঠামশাইয়ের কড়া নজরদারিতে চুল কাটা। একটা ইঁট পেতে সীতারাম বসতেন, মুখোমুখি আর একটা ইঁটে একে একে বসত ছেলেরা। এই অবধি তো ব্যাপারটা ঠিকই ছিল, কিন্তু হইচই শুরু হয়ে যেত কেউ যখন অবাধ্য হয়ে একটু বিদ্রোহ শুরু করত অন্যরকম চুল কাটার আবদারে। তখন বাচ্চা বয়স, একটু তো ইচ্ছে হতেই পারে অন্যরকম চুল কাটার। সেই ইচ্ছাটা পুরোপুরি বানচাল হয়ে যেত জ্যাঠামশাই আর সীতারামের যৌথ প্রয়াসে। বিদ্রোহী বাচ্চার ওই নরম কচি মাথাটাকে 2 হাঁটুর মধ্যে ঢুকিয়ে একটা গোল বাটি বসিয়ে শুরু হতো বাটি ছাঁট বা মিলিটারি ছাঁট। যতক্ষণ না ওই স্পেশাল ছাঁট শেষ হতো ততক্ষণ ওই হাঁটুর ফাঁক থেকে মাথা বেরোনোর কোনো সম্ভাবনা থাকতো না, সে যতই কান্নার রোল উঠুক না কেন। এই সীতারামের মতোই লক্ষণ ছিল সেই সময়ের আরেকজন ক্ষৌরকার। সেও ভাটপাড়ার অলিতে গলিতে ঘুরে তার জীবিকা নির্বাহ করত। লক্ষণকে তবুও ভাটপাড়ায় দীর্ঘদিন দেখা গেলেও সীতারামকে খুব বেশি দেখা যায়নি। হয়তো তার প্রধান কারণ ছিল তার বয়স। এরপর আসি, ঠিক সকাল 8টা বাজলেই একজন মাথায় একটা চ্যাপ্টা টাইপের মাটির হাঁড়ি নিয়ে চন্দ্রপুলি ও নানা রকমের মিষ্টি নিয়ে আসতেন। ওই সময় খুব কম বাচ্চাই ছিল যারা ওই চন্দ্রপুলির স্বাদ পায়নি। বিশেষ কিছু ওনার সম্পর্কে জানা যায় না, খালি ওই সকালের দিকটাতেই ওনাকে দেখতে পাওয়া যেত। তারপর দুপুরবেলায় বা বিকেলবেলায় আসতো এক কাকু, মাথায় একটা টিনের বাক্স, যেখান থেকে দেখা যেত সেই টিনের ভেতর থাকা সেই অপার্থিব বস্তু যা দেখিয়ে সে তার সম্ভাব্য পুঁচকে ছোট খরিদ্দারদের প্রলোভিত করত। ইনি ছিলেন বদলি বিস্কুটওয়ালা। বাড়ির পুরনো খারাপ হয়ে যাওয়া বা প্রায় বাতিল হয়ে ফেলে দেওয়া বাসনপত্রের বদলে বিভিন্ন পশু পাখির আকারের বিস্কুট খাওয়ার মজা ওই সময় যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দিত। আবার সেই বিকেলবেলাতেই আসতেন আর এক স্বপ্নের জাদুঘর, একটা বড় বাক্স নিয়ে। সেই বাক্সের গায়ে গোল গোল করে লাগানো থাকতো ছোট ছোট কাঁচের খুপড়ি। সব খুপড়িতে চোখ লাগিয়ে দর্শক ভর্তি হয়ে গেলে সেই জাদুঘর বাক্সর মাথার ওপর হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে দর্শকদের নিয়ে যেত স্বপ্নের জগতে, যেখানে দেখা যেত বিভিন্ন নায়ক নায়িকার রঙিন ছবি, আর সাথেই চলতো তখনকার দিনের জনপ্রিয় হিন্দি বা বাংলা গান। এটাই ছিল আমাদের ছোটবেলার সঙ্গে সিনেমার পরিচিত হওয়ার গল্প। এরপর বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার ঠিক উষালগ্নে আবির্ভূত হতো কেষ্টদা, যার জনপ্রিয়তা পাড়ার নতুন জামাইকেও হার মানাতো। সারাদিন বিভিন্ন স্কুলের টিফিনের সময় ঘুগনি ফুচকা আলু কাবলি বিক্রি করে অবশিষ্ট অংশ নিয়েই পাড়ায় ঢুকত। যদিও সেই সময় চাহিদার তুলনায় তার মালের যোগান কমে যেত এবং বেশিরভাগ দিনই কম পড়ত, কিন্তু পাড়ার মা কাকিমা বৌদিদের এইটুকুতেই সন্তুষ্ট থাকতে হতো, কারণ তখন আজকালকার মতো এই ধরনের মুখরোচক খাবার সহজলভ্য ছিল না। আরেকটা কারণও ছিল কেষ্টদার এই প্রবল জনপ্রিয়তার। তৎকালীন ভাটপাড়ার মহিলাদের রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়া স্বপ্নের অতীত ছিল। তারপরেও সংস্কার ঐতিহ্য মেনে এই বিশুদ্ধ মুখরোচক খাবার একমাত্র
কেষ্টদাই মুখে তুলে দিতে পারত। তারপর কালের নিয়মে একদিন কেষ্টদাকেও আর দেখতে পাওয়া গেল না, হয়তো বা দেশে ফিরে গেছিল। এনারা না থাকলে আমাদের ছোটবেলাটা বড্ড বিবর্ণ হয়ে যেত। এছাড়াও আরও একজন আসতেন, তার অদ্ভুত ডাকার স্টাইল শিলকাটাও। সকাল 11টা থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত এনাকে দেখতে পাওয়া যেত। আসলে ইনিও বিহার থেকে আসা এক চটকল শ্রমিক, কাজের অবসরে নিজের পৈতৃক ব্যবসাটা ঝালিয়ে নিতেন। আজকের মতন মিক্সার গ্রাইন্ডারের চল না থাকায় তখন শিলনোড়াই ছিল বাটনা বাটার মূল হাতিয়ার। আর মাঝে মধ্যেই এই শিলনোড়া ধার করে নেওয়ার জন্য কাটাতে হতো। আর উনিও ছেনি হাতুড়ি দিয়ে শিলের মাথায় অদ্ভুত মাছ, গাছ, আরও কত কি ছবি ফুটিয়ে তুলতেন চোখের নিমেষে। আর আমরা ওই ছোট বয়সে অবাক হয়ে ভাবতাম, লোকটা করে কি করে। এবার এমন এক পেশার কথা বলবো যেটা শুধুমাত্র ভাটপাড়াতেই দেখা যেত। হয়তো তখনকার দিনে ভাটপাড়ার ব্রাহ্মণ পরিবারে শুধুমাত্র গঙ্গা জল দিয়েই দৈনিক জীবনযাপন চলত। তার মধ্যে যেমন পুজো আচ্ছাও ছিল, তেমন চান করা, খাওয়া দাওয়াও ছিল। কিন্তু এত গঙ্গা জল গঙ্গা থেকে আনবে কে, গঙ্গা যতই কাছে হোক না কেন? তখনই বিশেষত উড়িষ্যার কিছু যুবক বাঁকের দুদিকে দুটো টিন ঝুলিয়ে গঙ্গা জল আনতেন। বিভিন্ন প্রয়োজন অনুযায়ী গৃহকর্ত্রীর নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় সংরক্ষণ করত। এটাই ছিল তাদের জীবিকা। বিশেষ বিশেষ পুজো পার্বণে বা বাড়ির কোনো অনুষ্ঠানে প্রয়োজনীয় জলের চাহিদা বেড়ে যেত। পরবর্তীতে এই গোঁড়ামি কিছুটা শিথিল হলে এই জলবাহকরা তাদের কর্মপদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনে। এলাকার বিভিন্ন জায়গার টিউবওয়েল থেকে জল এনে বাড়িতে বাড়িতে সরবরাহ করাটাই পেশায় পরিণত করে। এরকম অনেক পেশাই ছিল যা আজকে হারিয়ে গেছে। আধুনিকতার মোড়কে আজ হয়তো ফুচকার স্টল হয়েছে, কিন্তু কেষ্টদার টক জলের স্বাদ আর অনুভূতি আজ হয়তো পাওয়া যায় না। আরেকটা দোকানের কথা না বললে আজকের এই গল্প শেষ হবে না, যে দোকান আমাদের সেই সময়ের ছাত্র জীবনের নন্দনকানন ছিল। কোন সেই দোকান? অমরকৃষ্ণ পাঠশালার গলিতে ঢোকার মুখেই বাঁহাতে একটা ছোট্ট গুমটি ঘরের দোকান, মনে পড়ছে? যার পোশাকি নাম ছিল ধুনুদার দোকান। আসলে মণিহারি দোকান হলেও আশেপাশে সমস্ত স্কুলের বাচ্চাদের স্কুল জীবন আনন্দময় করে তোলার ঠিকানা ছিল এই দোকান। কি না পাওয়া যেত এখানে! লাঠি বিস্কুট, হজমি, আচার, মাছ লজেন্স, কটকটি লজেন্স, সাদা বিস্কুট পেপারে মোড়া লাল রঙের একটা লজেন্স, বেশ শক্ত, যেটা মুখে দিলেই দাঁতের সঙ্গে আটকে যেত। দুটো দাঁতের পাটির ভেতর প্রবল যুদ্ধ শুরু হয়ে যেত কত তাড়াতাড়ি এক পক্ষ অপর পক্ষকে ওই জিনিসটি ফেরত দিয়ে দিতে পারে, এমনই তার মাহাত্ম্য। তারপরে সিট লজেন্স, কারেন্ট নুন, জীবনে প্রথম খাওয়া কচু ভাজা, যেগুলোর স্বাদ আজও অমলিন। এরকম অনেক কিছুই আমরা আমাদের মফস্বলের শৈশবে পেয়েছি, যা নিয়ে আজও আমরা খানিকটা স্মৃতিমেদুর হয়ে পড়ি। আমাদের সময় 70-80 দশকে 5-10 পয়সাতেই আমাদের শৈশবের চাহিদা মিটে যেত, যা আজকাল বাচ্চারা ভাবতেও পারবে না। বন্ধুরা, ভাটপাড়ার এই শৈশবের চিত্র আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হন। আমরা আবার ফিরব নতুন কোনো অজানা ইতিহাস আর লোককথার সন্ধানে। ধন্যবাদ।